আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভীষণ সংবাদে আপনাদের সাথে আছি আমি মামুন আব্দুল্লাহ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মোশতাক জিয়া জড়িত, আবিষ্কার করা হবে ষড়যন্ত্রকারীদেরও, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যু আক্রান্ত সহ করোনার বিস্তার বাড়ছেই, কারখানা খোলায় সংক্রমণ আরও বাড়বে শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। সিদ্ধান্তটি আত্মঘাতী, বলেছেন মির্জা ফখরুল। করোনার মধ্যেই ডেঙ্গুর ভয়াবহতা, 237 জন শনাক্ত। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি 219, পরিস্থিতি আশঙ্কাজনক নয়, দাবি মেয়র তাপসী। একের পর এক নারী প্রতারক গ্রেফতার, মাদক উদ্ধার, রিমান্ডে আরও নানা অপকর্মের স্বীকারোক্তি হেলেনা জাহাঙ্গীরের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের বিচার হয়েছে, ষড়যন্ত্রে জড়িতদেরও একদিন আবিষ্কার করা হবে। হত্যাকাণ্ডে খন্দকার মোশতাক জিয়া জড়িত তা স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি। শোকের মাস আগস্ট উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছা রক্ত ও প্লাজমা দান কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ইসলামিক রাষ্ট্রের ঘোষণা দেয় খুনিরা। এমনকি খুনিদের অর্থের ও চাকরির মালিক করে দেন জিয়াউর রহমান। 15ই আগস্টকে দেশের ইতিহাসে আরেকটি কারবালা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতার রক্তের ঋণ শোধ করতে হবে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। পরে 15ই আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি স্বেচ্ছা রক্ত ও প্লাজমা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গেল একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে 231 জনের, আর নতুন করে শনাক্ত হয়েছে 14,844 জন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, 7 থেকে 14ই আগস্ট রাজধানী থেকে শুরু করে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত 1 কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে পারেনি এমন ব্যক্তিদের সোমবার থেকে ঢাকা এবং 7 আগস্ট থেকে সারা দেশে টিকা দেওয়া শুরু হবে। রবিবারের স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 231 জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো 20,916 জনে। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন 77 জন। এছাড়া চট্টগ্রামে 53 জন, খুলনায় 44 জন, রংপুরে 18 জন এবং রাজশাহীতে মারা গেছেন 13 জন। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 12,64,328 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.97, সুস্থতার হার 86.47 এবং মৃত্যুর হার 1.65%। এদিকে রবিবার মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন আয়োজিত MBBS প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে রাজধানীতে সরকারি কোনো করোনা হাসপাতালে বেড খালি নেই। কলকারখানা খুলে দেয়ায় সংক্রমণ আরও বাড়লে চিকিৎসা দেয়া কষ্টকর হয়ে পড়বে বলেও জানান মন্ত্রী। যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। তাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে দেখেই তাদের টিকা দেওয়া হবে। আইডি কার্ড যদি নাও থাকে, আমরা বিশেষ ব্যবস্থায় তাদেরকে আমরা টিকা দেব। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকার সংকট কেটে গেছে। আগামীকালকে থেকে ঢাকার সকল জেলা এবং ঢাকা শহরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যাদের বাদ পড়েছিল তাদেরকে দিতে পারবো। এবং আগামী সপ্তাহ থেকে অর্থাৎ 7 তারিখের থেকে আমরা সারা দেশে পূর্বের কেন্দ্রগুলিতে আমরা আবারও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দিতে পারবো। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। লকডাউনের মধ্যেই হঠাৎ শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে বিএনপির কোভিড-19 হেল্প সেন্টারের উদ্যোগে দেশব্যাপী ওষুধ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, করোনায় সংক্রমিতরা হাসপাতালে বেড, অক্সিজেন, আইসিইউ পাচ্ছেন না। জেলা হাসপাতালগুলোতে পরিস্থিতি উন্নত করার কোনো চেষ্টা নেই। তিনি বলেন, টিকা প্রাপ্তির কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে 1 কোটি টিকা দেওয়ার ঘোষণা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। আবারও টিকা রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। সরকার উদ্দেশ্যমূলকভাবে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা প্রকৃত চিত্র না দিয়ে অসত্য তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
দর্শক, লকডাউন বা বিধিনিষেধ না উঠলেও মানুষের ঢাকা ফেরা অব্যাহত রয়েছে। সদরঘাট এলাকায় সংবাদ সংগ্রহে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শিহাব হোসেন। সরাসরি কথা বলছি তার সাথে। শিহাব, সদরঘাটে পরিস্থিতি কেমন দেখছেন? শিহাব, মামুন, আপনাকে ধন্যবাদ। আসলে রাত 12টার পর থেকেই একে একে লঞ্চ সদরঘাটে ফেরা শুরু করে এবং এই লঞ্চের যাত্রীদের জন্য সদরঘাটের পাশেও বেশ অনেক মানুষকে দেখা গেছে যারা এই লঞ্চ থেকে নেমে যাত্রীরা যাচ্ছেন এবং তাদেরকে নেওয়ার জন্য বিহঙ্গ সহ অন্যান্য বেশ কিছু বাস চলাচল করছে। আর আপনি জানেন যে লঞ্চ চলাচলের সময় এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো এখন একটি বিষয় এখানে জানিয়ে রাখি যে এখানে আমরা যেটি দেখেছি যে লঞ্চে কিন্তু আসলে অনেক যাত্রী বোঝাই করা হয়েছে এবং আপাত দৃষ্টিতে যেটা মনে হয় যে ধারণ ক্ষমতার চেয়েও কয়েক গুণ যাত্রী উঠেছে। এবং এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা ভোরে লক্ষ্য করেছি যে এমভি ইয়াদ যেটি আছে এই লঞ্চটি যখন এখানে ফেরে তখন এখানে ঘাটের মধ্যে আমরা দেখেছি যে কয়েকজন যাত্রীকে নামিয়ে লঞ্চ যে শ্রমিকরা রয়েছেন তারা বেধড়ক পেটাচ্ছেন। এবং এরপরে আমরা অন্যান্য যাত্রীদের সাথে কথা বলি এবং যেটা জানতে পারি যে অতিরিক্ত যাত্রী বিভিন্ন পয়েন্ট থেকে অতিরিক্ত যাত্রী ওঠানোর সময় ভেতরে থাকা যাত্রীরা বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তো এ নিয়ে লঞ্চ শ্রমিকদের সাথে তাদের বাকবিতণ্ডা হয় এবং এর আগেও সদরঘাটের আগেও 2টি ঘাটে এভাবে যাত্রীদেরকে লঞ্চের ভেতরে পেটানো হয় এবং সদরঘাটে এসে ওনাদেরকে পেটানো হয়। তো এই সময় কিন্তু আমরা দেখেছি যে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এবং তাদের আমরা খুব একটা তেমন ভূমিকা দেখতে পারিনি। তো এ নিয়ে যাত্রীরা বেশ ক্ষোভ জানিয়েছেন যে অতিরিক্ত যাত্রী বোঝাই করা এবং তাদের ভাষ্যমতে যে লঞ্চটি একদিকে হেলে গিয়েছিল এবং তারপরে তারা আসলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তো এই নিয়ে আসলে লঞ্চ শ্রমিকদের সাথে তাদের বিতণ্ডা শুরু হয়। তো মোটামুটি এই ছিল আমার কাছে সদরঘাটের পরিস্থিতি। মামুন, সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিহাব হোসেন। কর্মব্যস্ত হয়ে উঠেছে সাভার, আশুলিয়া সহ দেশের সব শিল্পাঞ্চল। কঠোর বিধিনিষেধের মধ্যে খুলেছে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা। মাত্র একদিনের নোটিশে কাজে যোগ দিয়েছেন বেশিরভাগ শ্রমিক। রবিবার সকাল থেকে কর্মস্থলে যোগ দিয়েছেন শিল্প কারখানা শ্রমিকরা। মাত্র একদিনের নোটিশে যেভাবে পেরেছেন ফিরেছেন নিজ নিজ কারখানায়। চাকরি হারানোর ভয়ে পথে পথে অবর্ণনীয় দুর্ভোগ পেরিয়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা। গার্মেন্টসের জীবিকা করেই আমরা সংসার চালাই, এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। এত ছুটির আমাদের দরকার হয় না, কিন্তু সময়টা আমাদের আরো আগে থেকে যদি জানাই দিত তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। আপনারা তো ভিডিও করতে আসেন, ঠিক আছে, আপনাদের এটা দায়িত্ব, কিন্তু আমাদের দায়িত্বটা নেবে কে? কষ্ট করে আমরা আসছি, আমাদের অনেক পরিশ্রম হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে। গার্মেন্টস খুলে রাখছে কেন? এই সময় যদি আমাদের বন্ধ থাকতো 1 তারিখ থেকে, তাহলে আমরা বড় ধরনের সংকটে পড়তাম এবং আমাদের অর্ডারগুলা বিভিন্ন অন্য দেশে হয়তো ট্রান্সফার হয়ে চলে যেত। তো আমাদের ফ্যাক্টরি খোলার কারণে আমার মনে হয় না যে হয়তো ম্যাক্সিমাম হয়তো অর্ডারগুলো ব্যাক করবে, আমরা আশা করতেছি। 2000-এর বেশি শিল্প কারখানা খুলে দেয় এসব এলাকায় কার্যত ভেঙে পড়েছে বিধিনিষেধের বিষয়টি। গাজীপুরে খুলেছে স্বল্প সংখ্যক রপ্তানিমুখী শিল্প কারখানা। স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। লকডাউনের মধ্যে হঠাৎ গার্মেন্টস খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। ভাঙ্গা সিএনজিতে বেনে এইভাবে আসা হয়েছে আর কি, যে নৌকা ভাড়া খরচ হইতো 100 টাকা, নৌকা দেখা গেছে 800 টাকা পর্যন্ত লাগছে। বরিশাল সেখান থেকে ভাঙ্গে আসছি, সেভাবে হাইটে আসছি, আবার হুন্ডা আসছি, এভাবে আসতে আসছে, আমাদের অনেক কষ্ট হয়েছে কালকে আসতে। এদিকে চট্টগ্রামে সড়কে পর্যাপ্ত গাড়ি না থাকায় হেঁটে কর্মস্থলে গেছেন বেশিরভাগ শ্রমিক। লকডাউনের মধ্যে কারখানা খুলে দেয় বন্দর নগরীতে বেড়েছে যান ও মানুষের চলাচল। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনার মধ্যেই একদিনে সারা দেশে 237 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীতেই 219 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস দাবি করেছেন, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে যায়নি। নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এক মতবিনিময় সভা শেষে এসব বলেন মেয়র তাপস। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে সোমবার কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ বাড়ি বাড়ি যাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। কারো বাসায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন ঢাকা দক্ষিণের মেয়র। সভায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, করোনার মতো ডেঙ্গু প্রতিরোধেরও বাজেট আছে।
তবে মানুষ সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ করা যাবে না বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা এখনো মনে করছি যে আমরা আশঙ্কাজনক অবস্থানে এখনো যাইনি। অগাস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। আমাদের এখন সেই চিরুনি অভিযান থাকবে, সেই লক্ষ্যে আজকে থেকে 1 আগস্ট এই জাতীয় শোক দিবসের এই শোকের মাসে আমরা শুরু করেছি। এটাই আমাদের প্রত্যয় যে 15 আগস্টের আগেই আমরা এটাকে আরও নিয়ন্ত্রণে নিয়ে আসবো, নির্মূলের পর্যায়ে নিয়ে আসবো। ধনাঢ্যদের ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করেছে ডিবি। রবিবার রাতে রাজধানীর বাড়িধারায় পিয়াসার বাসা অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও সীসা তৈরির সরঞ্জাম সহ তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে বিদেশি মদ সহ মডেল মৌ আক্তারকে আটক করা হয়। এ ব্যাপারে ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুনা রশিদ জানান, পিয়াসা এবং মৌ বিভিন্ন পার্টি ও বারে ধনী ঘরের সন্তানদের সাথে পরিচিত হয়ে বাসায় আমন্ত্রণ করত। পরে তাদের সঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করত। এ ধরনের একাধিক অভিযোগের কথা জানান যুগ্ম কমিশনার হারুন। নিজেদের ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণার দায়ে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের মধ্যে ইশরাত রফিক ঈশিতা নিজেকে চিকিৎসক, বিজ্ঞানী, গবেষক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে আসছিল। তার বাসায় মিলল ইয়াবা, বিদেশি মদ ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল। গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দানকারী শহীদুল ইসলাম দিদারকেও। র্যাব বলছে, দীর্ঘদিন বিভিন্ন বাহিনী ও বিদেশি নানা সংস্থার নামে প্রতারণায় হাত পাকিয়েছেন ইশরাত। ইশরাত রফিক ঈশিতা ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। তারপর চিকিৎসা পেশায় বলার মতো আর কিছুই করেননি, এমন একাধিক পরিচয় রয়েছে তার। কারণ আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আমি ডক্টর হব। 2017 সাল থেকে মূলত পরিকল্পিত প্রতারণা শুরু ঈশিতার। নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে টক শো করেছেন। র্যাব বলছে তার শখানেক সার্টিফিকেট রয়েছে, যার সবই ভুয়া। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ভুয়া আইডি কার্ড, সরঞ্জামাদি সহ মাদক এবং বিদেশি মদ। গ্রেফতারকৃত ইশরাত রফিক ঈশিতা পেশায় একজন চিকিৎসক। তিনি একজন আলোচক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, PhD সম্পন্ন করা নারী, মানবাধিকার কর্মী, সংগঠক, ব্রিগেডিয়ার জেনারেল এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উনি প্রতিনিধি করেন বলে ভুয়া পরিচয় দিয়ে থাকেন। গ্রেপ্তার ঈশিতা সামাজিক মাধ্যমে বেশ সরব ছিলেন। ফেসবুকে পেজ খুলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতেন। বানিয়েছেন অসংখ্য ফেক অ্যাওয়ার্ড। তার এসব প্রতারণার মূল সহযোগী ছিলেন শহীদুল ইসলাম। ইশরাত রফিক ঈশিতা করোনা মহামারীকে পুঁজি করে তিনি ভার্চুয়াল জগতে প্রতারণায় সক্রিয় ছিলেন। তিনি এই সংক্রান্ত আলোচক ও প্রশিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি নিজের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে তিনি বাংলাদেশের বিভিন্ন ডক্টরকে করোনার উপরে প্রশিক্ষণ প্রদান করেছেন। গ্রেফতারকৃতরা যোগ সাজসে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ভুয়া সদস্য, কর্ণধার ও দূত হিসেবে দেশে বিদেশে প্রতারণার মাধ্যমে অপরাধ কার্যক্রমে যুক্ত ছিল। ঈশিতার বাসা থেকে মদ, ইয়াবা ও পুলিশের পোশাক সহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তার প্রতারণার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখছে র্যাব। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠা পেতে হেলেনা জাহাঙ্গীর নানা কৌশলে আশ্রয় নিয়েছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই তথ্য দেওয়ার কথা জানান পুলিশের গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত র্যাবের হাতে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের রিমান্ড চলছে গুলশান থানার ডিজিটাল মামলায়। তার বিরুদ্ধে আনা সব অভিযোগের উত্তর কৌশলে দিচ্ছেন বলে জানান গুলশানের ডিসি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে হেলেনার বক্তব্য ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়ে হেলেনা বলেন, সব সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পনা নিয়েই কাজ করেছেন তিনি। দুর্নীতি ও প্রচারণায় তার সহযোগীদের নামের তালিকা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। ফুড কার্ড বিতরণের সময় কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে APBN সদস্যদের উপর হামলা হয়েছে। এতে পুলিশের 12 সদস্য আহত হয়েছেন। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে পুলিশ। কক্সবাজার 16 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
রেশন কার্ড নিয়ে গেলে কয়েকদিন ধরে অসন্তোষ বিরাজ করছে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। গেল 1 মাস ধরে রেশন নিতেও আসেননি তারা। রবিবার সকাল থেকে ক্যাম্পে বিক্ষোভ শুরু করে রোহিঙ্গারা তাদের শান্ত করার চেষ্টা করেন এপিবিএন পুলিশ সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে তারা। সন্ত্রাসীদের দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। গত 29 জুলাই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর সরকার সুজিত কুমার সাধারণ ডায়েরিতে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন। পুলিশ আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন রাজশাহী বোয়ালিয়া থানার ওসি তদন্ত আব্দুল লতিফ। অধ্যাপক সরকার সুজিত কুমার অভিযোগ করেন 2009 সালে তিনি নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নামে একটি বই প্রকাশ করেন। মাঠে ময়দানে তথ্য সংগ্রহ করে এবং স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে বইটি লেখা হয়। এতে নাটোর জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী রাজাকার ছিলেন বলে উঠে আসে। এতে ক্ষুব্ধ হয়ে এমপি শিমুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ডক্টর সুজিত কুমারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। তার ও পরিবারের উপর কোনো আঘাত এলে এমপি শিমুল দায়ী থাকবেন বলেও জিডিতে উল্লেখ করা হয়। ইতিহাসের সত্য, যেটা আমি বানোয়াট না, তো একাধিক জনগণের সাক্ষাৎ নিয়ে উনি যদি মনে করেন যে আমাকে যদি কোটি টাকাও দেয়, আমি মিথ্যাচারের পক্ষে যাব না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আর সত্যতাই লিখেছি, তারপরে আমাকে যা পারে করুক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মোশতাক জিয়া জড়িত, আবিষ্কার করা হবে ষড়যন্ত্রকারীদেরও, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যু, আক্রান্ত সহ করোনার বিস্তার বাড়ছে, কারখানা খোলায় সংক্রমণ আরও বাড়বে শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর, সিদ্ধান্তটি আত্মঘাতী বলেছেন মির্জা ফখরুল। করোনার মধ্যে ডেঙ্গুর ভয়াবহতা, 237 জন শনাক্ত, রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি 219, পরিস্থিতি আশঙ্কাজনক নয়, দাবি মেয়র তাপসের। একের পর এক নারী প্রতারক গ্রেফতার, মাদক উদ্ধার, রিমান্ডে আরও নানা অপকর্মের স্বীকারোক্তি হেলেনা জাহাঙ্গীরের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।